আমরা পাকিস্তান থাকতাম তাহলে আমরা অ্যাটমিক এনার্জির মালিক থাকতাম, সারা পৃথিবী আমাদেরকে সেলিউট দিত। এখন যেরকম আপনার আমেরিকার প্রেসিডেন্ট দ্বারস্থ হচ্ছে শাহবাজের কাছে, আসিফ মনিরের কাছে, আমরা যদি তাদের অংশ হইতাম তাহলে আমরা গর্ববোধ করতে পারতাম, নিজেদেরকে গ্রেটফুল মনে করতাম যে দুর্ভাগ্য আমরা সেই জায়গা থেকে বঞ্চিত হয়েছি। আমরা সারা পৃথিবীতে একটা সুপার পাওয়ার থাকতাম। আজকে আমরা বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান বা বিভিন্ন জাতির কাছে যাই, তাদেরকে সেলিউট দিই, এতিমের মতো এমনি করে হাইটে চলে আসে। আমাদের দুর্ভাগ্য যদি আমরা, তারা জোট নিরপেক্ষ আন্দোলন করলো, জিরো অর্গানাইজেশন করে নেহেরু, নাসের, যুগোস্লাভিয়ার টিটু, ব্রোসেফ টিটু, এরা জোট নিরপেক্ষ আন্দোলন করলো, যেটা জিরো আন্দোলন করি আমরা। করে তারা সারা ওয়ার্ল্ড ব্যাপী এটা প্রতিষ্ঠা করতে চেষ্টা করছে যে পাকিস্তানের যে পূর্ব পাকিস্তান অংশ, যেটা 2400 মাইল দূরে, সেখানে তাদের কোনো কর্তৃত্ব নাই, তারা এখান থেকে শোষণ করে সব নিয়ে চলে যায়, বাঙালিরা শোষিত হচ্ছে। নেহেরুরা এই জিনিসটা সারা ওয়ার্ল্ড ব্যাপী প্রচার করতে লাগে। আজকে যে ইরানে যে জিনিসটা আপনারা দেখছেন, যুদ্ধ হচ্ছে, ইরানের কঠোর প্রেসিডেন্ট আহমেদিনেজাদ, সে এখন মোসাদের চোর। সে মোসাদের চোর, অলরেডি সে গ্রেপ্তার হয়ে অন্তরীণ আছেন। এই শেখ মুজিবুর রহমান হলো রয়ের এজেন্ট। এই আহমেদ নেজাদের মতো মোসাদ যেরকম আহমদ নেজাদকে কিনছে, শেখ মুজিবকেও ইন্দিরা গান্ধী কিনছে। আগরতলা ষড়যন্ত্র মামলা সঠিক, এবং সেখানে বসে ষড়যন্ত্রের বিষটা বপন করা হয়েছিল। সেখানে সার্জেন্ট জহুর হকের প্রাণ দিতে হয়েছে, সার্জেন্ট শামসুল হক, এই লেফটেন্যান্ট কর্নেল শওকত আলী, এরা সবাই ওইটার মধ্যে ছিল। এটা কিন্তু সত্য ঘটনা। কিন্তু কি করলো, আইওয়াশ হলো কি, র এমন ভাবে কাজ করলো আমাদের দেশে, আমাদের আইএসএস এটা ধরতেই পারলো না। মাওলানা ভাসানী এবং অন্যান্য বিরোধী দলের নামাই দিল কি, যে জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো। জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো। মাওলানা ভাসানী পল্টনের দ্বারায় বক্তৃতা দিয়ে দিল, পঙ্গপালের মতো আমরা ছুটলাম, সারা দেশ উত্তাল হয়ে গেল। তখন শেখ মুজিবকে জেল থেকে বের করে আইয়ুব খান লাহোরে, যেটা লাহোর প্রস্তাব আমরা বলি, এই সদেওয়া প্রস্তাব যেখানে প্লেস করলো, লাহোর গোল টেবিল কনফারেন্সে নিয়ে গেল এবং সে মুক্ত হলো। তারপরে 1970-এর নির্বাচন, ধারাবাহিকভাবে ক্ষমতা হস্তান্তর না হওয়ার কারণে, যেটা আমাদের পার্লামেন্টের স্পিকার হাফিজ সাহেব বলছে, না হওয়ার কারণে, কারণ ওরা তো পিছনে লাগে আছে, ওরা এইভাবে সেট করা আছে যে হয় ক্ষমতা দিলেও আমাদের কাছে চলে যাবে, এটা পূর্ব পাকিস্তান আমরা ভোগ দখল করবো, শেখ মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রী হবে, আর যদি না হয় তাহলে পাকিস্তান, পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে যাবে। সেই সূত্র ধরেই এই পাকিস্তান দ্বিখণ্ডিত হয়ে গেল। দ্বিখণ্ডিত হলো, লাভটা কি? এবার আপনারা বলবেন যে ভারতের কি প্রয়োজন দ্বিখণ্ডিত করার? আপনি দেখবেন আপনার বাড়ির চারপাশ দিয়ে, আপনার ঘরের চারপাশ দিয়ে টিনের বেড়া আছে, একদিক দিয়ে হলো ওয়াল আছে, দেখবেন চোর কিন্তু ওই 3 দিক দিয়ে কিন্তু শিং কাটবে বা বেড়া কাটবে, আপনার বাড়ি চুরি হবে। কিন্তু ওয়াল যে দিক দিয়ে আছে ওই দিক দিয়ে কিন্তু হবে না, এখানে ওয়াল তো ভাঙবে না, সে ভাঙলে ধরা পড়ে যাবে। তো ভারতেরও বিভাজন হওয়ার পরে ভারত এই অবস্থায় পড়ে গেল, ট্রাইঅ্যাঙ্গল একটা সমস্যায় পড়লো। একদিকে হলো চীন, একদিকে হলো পূর্ব পাকিস্তান, আর একদিকে হলো পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। দেখেন তাদের 40 ডিভিশন সোলজার 4500 কিলোমিটারে জেনারেল সাহেব আছে, 40 ডিভিশন সোলজার আপনার এই বর্ডার লাইনে রাখতে হতো ভারতকে। চারটিখানি কথা না, ওই যে ডিভিশন কারে কয়, কত জনের ডিভিশন হয় ওনারা জিগান। এই 40 ডিভিশন সোলজার অলওয়েজ, যতদিন পাকিস্তান 24 বছর, এই ভারত এখানে পুষতে হয়েছে, খাওয়াইতে হয়েছে, রেশন দিতে হয়েছে এবং তাদেরকে রাখতে হয়েছে। যখনই এই দেশ স্বাধীন হয়ে গেছে, 40 ডিভিশন সোলজার এখানে আর নাই।
তাদেরকে কোন ফ্রন্টে নিয়ে গেল? চীনের দিকে নিয়ে গেল, পাকিস্তানের কাশ্মীর অংশে পশ্চিম মানে পাঞ্জাব অংশে নিয়ে ডেপ্লয় করে দিল। অতএব এক সাইড তাদের নিরাপদ হয়ে গেল, তাদের এখানে আর যুদ্ধ করা লাগবে না, আর তাদের এখান থেকে যুদ্ধ করে কেউ তাদের দেশে ঢুকবেও না। এইটা হলো ভারতের লাভ ছিল, যেটা ইন্দিরা গান্ধী নেহরুর মেয়ে তার বাবার আদর্শটাকে ধরে রাখছে, এবং সে সেটা তিলে তিলে করে যে কথা আজকে প্রিয়াঙ্কা বলছে, সে কথাটাই সত্য কথা। পাকিস্তানকে বিভাজন করে দাও, পাকিস্তানকে ভাগ করে দাও, হয় দখল করে নাও, আর নাহলে একটা স্বাধীন রাষ্ট্র বানায় দাও, যে রাষ্ট্রটা ভুটানের মতো হবে, শ্রীলঙ্কার মতো হবে, বা নেপালের মতো হবে, এমন ধরনের একটা কিছু করে দাও, যারা হাত পা সবকিছুই থাকবে, কিন্তু তাদের কোনো এই কি জানি শক্তি থাকবে না, জাগ্রত শক্তি থাকবে না। এ কিন্তু পাপেট, যেটাকে আমরা বলি, একটা পাপেট বানিয়ে দাও। নেহেরু সেই সার্থক হয়েছে, তার বাবার সে ডক্টরিন সে বাস্তবায়ন করছে, যার কারণে আজকে আমরা বাংলাদেশে আছি। এখন বলবেন কেন আজকে এই প্রশ্নটা আসলো? এই প্রশ্নটা এই জন্যই আসলো, সত্য কখনো চাপা দেওয়া যায় না। ইতিহাস লিখতে গেলে ইতিহাস কিন্তু সত্য প্রকাশিত হয়। ইতিহাস কোনো ব্যক্তি দ্বারা পরিচালিত হয় না, ইতিহাস হলো ঘটনা দিয়ে পরিচালিত হয়। ইতিহাসটা হলো এই, নেহেরু ডক্টরিনে ইন্দিরা গান্ধী পাকিস্তানকে ভাগ করে করদ রাজ্য বাংলাদেশ বানায় দিচ্ছেন। তার নাতনি ওই রেশালাত ধরেই আজকে সংসদে বলছে যে আমার দাদি এই কাজটা করেছে। সে পূর্ণ কৃতিত্বটা নিতে চায়, কারণ ওই কাশ্মীরের ওই ফ্রন্ট নিয়ে, যুদ্ধ নিয়ে, এয়ার স্ট্রাইক নিয়ে বহুত বড় বড় কথা বলো তো মুদিরা। তার প্রশ্নের জবাব দিতে যেয়ে কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী বলছে যে কি করছো তোমরা, কাশ্মীরে তো তোমরা হাঁটছো, এয়ার স্ট্রাইক করে তো মরছো, কিছুই করতে পারো না, কিন্তু আমার দাদি হলো শহীদ ইন্দিরা গান্ধী, যিনি নাকি পাকিস্তানটা দুই টুকরো করে দিচ্ছে, তোমরা কি করছো? এরকম আঙ্গুল দেখাই বলছে তোমরা কি করছো, তোমরা কিছুই করতে পারো না। সেহেতু সত্য কখনো চাপা থাকে না, সত্য প্রস্ফুটিত হয় এবং আমরা সকলে জানতে পারি। এই জন্য আজকে আমাদের যারা বাংলা ভাষাভাষী মানুষ, নির্দয়ের মতো সত্য কথা বলতে হয়। সত্য কথাটা হলো, আমরা সারা পৃথিবীতে একটা সুপার পাওয়ার পেতাম, আজকে আমরা বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান বা বিভিন্ন জাতির কাছে যাই, তাদেরকে সেলিউট দিই, এতিমের মতো এমনি করে হাইটা চলে আসে। আমাদের দুর্ভাগ্য, যদি আমরা পাকিস্তান থাকতাম তাহলে আমরা অ্যাটমিক এনার্জির মালিক থাকতাম, সারা পৃথিবী আমাদেরকে সেলিউট দিত। এখন যেরকম আপনার আমেরিকার প্রেসিডেন্ট দ্বারস্থ হচ্ছে শাহবাজের কাছে, আসিফ মনিরের কাছে, আমরা যদি তাদের অংশ হইতাম তাহলে আমরা গর্ববোধ করতে পারতাম, নিজেদেরকে ব্রেভফুল মনে করতাম। যে দুর্ভাগ্য, আমরা সেই জায়গা থেকে বঞ্চিত হয়েছি। আগরতলা ষড়যন্ত্র মামলা নয়, আগরতলা সত্য মামলার কারণে, রয়ের কাছে পার্সেস হওয়ার কারণে শেখ মুজিব আমাদের এই সৌভাগ্যর চাবিকাঠিটা আমাদের হাতছাড়া। ধন্যবাদ।